সো এখনো পর্যন্ত আমরা যা দেখেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে অরল্যান্ডো এবং আদমও কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে চলে এসছে এবং আমাদের আদম ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম নিতে বসে যাচ্ছে, তখন অরল্যান্ডো খাবারের সন্ধানে বেরিয়ে যাচ্ছে। আজকে আমরা এই অরল্যান্ডো খাবারের সন্ধানে যাবার পর কি ঘটলো তার সঙ্গে সেখান থেকে বিস্তারিত আলোচনা করা শুরু করব। তো চলো আবার টেক্সটে আমাদের আসা যাক। একই রকমভাবে যে অংশগুলো আমাদের গল্পের আকারে বলে দিলে চলবে সেই অংশগুলো আমি গল্পের আকারে বলে দেবো, বাদবাকি মোস্ট অফ দ্য পার্ট আমরা কিন্তু লাইন ওয়াইজ রিডিং করেই পাঠ করব। চলো আজকে অংশ শুরু হচ্ছে। অরল্যান্ডো then searched for food and by chance came upon the company of the Duke. অরল্যান্ডো কি করছে? খাবারের সন্ধানে বেরিয়ে যাচ্ছে এবং হঠাৎ করেই সে ডিউকের যারা সঙ্গী সাথী বা ডিউক যাদের সঙ্গে থাকে তাদের সম্মুখস্থ হচ্ছে মানে এক্ষেত্রে আমি তর্কের খাতিরে বলছি সম্মুখস্থ হচ্ছে, বাট সামনাসামনি দেখা হচ্ছে না। অরল্যান্ডো তাদেরকে দেখতে পাচ্ছে বাট তারা কিন্তু অরল্যান্ডোকে দেখতে পায়নি। এরপরের ঘটনাটা কি হচ্ছে জাস্ট গল্পের আকারে বলবো, কারণ এখানে সেভাবে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, গল্পের আকারে জেনে লাগবেই আমাদের এই কাজটা কাজ মিটে যাবে। এরপর অরল্যান্ডো যেহেতু প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তখন অরল্যান্ডো দেখছে যে আমাদের যে ডিউক সে তার সঙ্গী সাথীদের সঙ্গে ডিনার করতে বসছে। তো ডিনার করতে বসার পর যথারীতি অরল্যান্ডো খাবার দেখে আর নিজেকে আটকে রাখতে পারছে না, সঙ্গে সঙ্গেই তার কোমর থেকে অস্ত্রটা বের করে একেবারে ঝাঁপিয়ে পড়ছে রাজার ওপর এবং রাজার গলায় গিয়ে এইভাবে ধরছে অস্ত্রটাকে, অর্থাৎ রাজাকে সে মুক্তিপণ হিসাবে যেন আটক করছে। এবং তখন রাজার রিয়াকশনটা ছিল খুব সুন্দর। রাজা কিন্তু তার অ্যাজ ইউজুয়াল কাইন্ড ম্যানারের সঙ্গেই আমাদের অরল্যান্ডোকে জিজ্ঞেস করেছিল, তুমি এহেন আচরণ কেন করছো? তুমি কি ক্ষুধার্ত, নাকি তুমি এইরকমই আচরণ করো, বা তোমার কাছে মানুষের প্রতি সমবেদনা জানা বা মানুষের সঙ্গে ভালো আচরণ করার সুশিক্ষা নেই? এই কথাটা অরল্যান্ডোকে জিজ্ঞেস করেছিল আমাদের ব্যানিস ডিউক। এরকম পরিস্থিতিতেও ব্যানিস ডিউক কিন্তু এতটুকু উদ্গ্রীব হয়ে ওঠেননি, খুব শান্তভাবে অরল্যান্ডোকে জিজ্ঞেস করেছিলেন। অরল্যান্ডো তখন উত্তর দিয়েছিল, আমি প্রচণ্ড ক্ষুধার্ত এবং যেহেতু আমি জঙ্গলে রয়েছি এবং জঙ্গলে যেহেতু সব কিছুকে শিকার করে নিতে হয় বা অর্জন করে নিতে হয়, তাই আমি ভেবেছিলাম যে আপনাদের কাছ থেকে খাবার পেতে গেলে আমাকে আপনাদেরকে শিকারের মতন করে অ্যাটাক করতে হবে, সেহেতু আমি আপনাদেরকে অ্যাটাক করেছিলাম শুধু খাবারের জন্য। তখন ডিউক বলে, বেশ ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি অত্যন্ত ক্ষুধার্ত, তুমি এক কাজ করো, তুমি তাহলে আমাদের সঙ্গে ডিনার গ্রহণ করো। কিন্তু তখন অরল্যান্ডো বলে, না, আমি ডিনার গ্রহণ করতে পারবো না, কারণ আমার সঙ্গে আমার আরেকজন বন্ধু আছে যে ক্ষুধার্ত অবস্থায় ওই গাছের তলায় বসে আছে। তখন রাজা বলে, বেশ, আমরা তাহলে তোমার এবং তোমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, তুমি এক কাজ করো, তোমার সঙ্গীটাকে নিয়ে এসো, তারপরেই না হয় আমরা সকলে মিলে ডিনারটা করব। তো যথারীতি অরল্যান্ডো আদমকে নিয়ে এলো এবং আদম খাবার পর মানে খাবার পর আর কি, খাদ্য খাবার পর আদমের মধ্যে পুনরায় শক্তি ফিরে এলো, কারণ এতক্ষণ ক্লান্ত হয়ে পড়েছিল, খাবার ছিল না, শরীরে এনার্জি আসবে কোত্থেকে। তো আদম যেন পুনরায় তার দ্বিতীয়বারের জন্য প্রাণ ফিরে পেল খাবারটা খাওয়ার পর। যথারীতি খাবার শেষ হচ্ছে। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর রাজা যখন অরল্যান্ডোর কাছে জানতে চাইছে যে বাছা তুমি কে, তখন অরল্যান্ডো তার পরিচয় রিভিল করছে যে আমি হলাম স্যার রাওল্যান্ডি বয়েজের ছোট পুত্র। তখন রাজা এই কথাটা শুনে, আমাদের ব্যানিস ডিউক এই কথাটা শুনে অত্যন্ত খুশি হচ্ছে, কারণ স্যার রাওল্যান্ডি বয়েজ আমাদের ব্যানিস ডিউকের অত্যন্ত স্নেহভাজন এবং একজন খুব প্রিয় বন্ধু ছিলেন। তখন তিনি অরল্যান্ডোকে এবং আদমকে বললেন, আজ থেকে তোমরা আমাদের সঙ্গেই এই জঙ্গলে থাকবে যতদিন না তোমাদের নিজেদের কিছু ব্যবস্থা হয়। তাহলে আমরা দেখতে পেলাম সব কিছু স্যাটেল। ওদিকে আমাদের সিলিয়া এবং গ্যানিমিড অর্থাৎ রোজালিন্ড, এরা দুজনা একটা অলরেডি কটেজ নিয়ে ফেলেছে, সেখানে বসবাস করছে। এদিকে রাজা তো ইতিমধ্যেই সেই জঙ্গলে থাকেন, আবার জুড়ে বসলো অরল্যান্ডো এবং আদম। তাহলে দেখতে পাচ্ছি একে একে কিন্তু সব ক্যারেক্টারগুলো দেখো এক জায়গায় জড়ো হচ্ছে। আমি বলেছিলাম শেক্সপিরিয়ান কমেডি ড্রামার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সমস্ত চরিত্রগুলোকে একত্রিত করে একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করে সেইখানে গল্পের এন্ডিং করা।
তাহলে দেখো সেই পথেই আমরা হাঁটতে চলেছি। গল্পের প্রধান প্রধান 5টা চরিত্র কিন্তু এখানে চলে এসেছে। প্রধান 6 থেকে 7টা চরিত্র রয়েছে। এই 5টা চরিত্র ছাড়াও এখনো 2টো চরিত্র রয়েছে। আমি বলেছিলাম মোট আমাদের 7টা প্রধান চরিত্র। এখনো 2টো চরিত্র, ডিউক ফেডরিক এবং আমাদের অরল্যান্ডো দাদা অলিভার, এই দুজনের আশা এখনো বাকি আছে। তার মানে এরা যখন এসে পৌঁছাবে তখন আমাদের গল্প আস্তে আস্তে পরিণতির দিকে পৌঁছাবে, এটুকু আমরা আইডিয়া করতে পারছি। তো চলো এরপর কি হচ্ছে আবার আমরা টেক্সট ধরে লাইন ধরে পড়ে নিই। দেখো, আফটার আ ফিউ ডেজ, এই অংশ থেকে আবার আমরা শুরু করছি। এরপর বেশ কিছুদিন পর, হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, যখন জঙ্গলে ঘোরাঘুরি করছিল গ্যানিমিড অ্যান্ড এলিয়ানা, গ্যানিমিড এবং এলিয়ানা যখন জঙ্গলে ঘোরাঘুরি করছিল, ওয়ার সারপ্রাইজ টু সি রোজালিন্ডস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ। তারা এটা দেখে অবাক হয়ে গেল যে কেউ যেন রোজালিন্ডের নাম খোদাই করেছে, কার্ভ, গাছের ছালের ওপর। দেখবে ছোটবেলায় তোমরা হয়তো অনেকেই মজার ছলে খেলার ছলে নিজেদের নাম লিখে থাকতে গাছের ছালের ওপর। তো এইরকমই রোজালিন্ডের নাম কেউ যেন জঙ্গলের অনেকগুলো গাছে লিখে গেছে। রোজালিন্ড এবং সিলিয়া তো অবাক হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, কারণ এই অংশে তাদেরকে কেউ চেনে না, কে তাদের নাম লিখলো তারা তো ভেবে পাচ্ছে না। এবং শুধু দেখো নাম নয়, সঙ্গে আরো কি ছিল, সঙ্গে ছিল অ্যান্ড লাভ সনেটস, এবং প্রেমের কবিতা, অল অ্যাড্রেসড টু রোজালিন্ড, এবং সমস্ত কিছু কিন্তু রোজালিন্ডকে উদ্দেশ্য করে বা রোজালিন্ডকে নিবেদন করে লেখা কবিতাগুলো। অ্যাটাচড টু দেম, ওই নামের নিচে কেউ যেন কাগজে লিখে সেইগুলো অ্যাটাচ করে দিয়ে চলে গেছে। তার মানে জঙ্গলের মাঝে কেউ তো একজন রয়েছে যে রোজালিন্ডকে প্রচণ্ড ভালোবাসে, তাই রোজালিন্ডের জন্য প্রেমের কবিতা লিখে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি, আমরা দর্শকরা অলরেডি আইডিয়া পাচ্ছি বা রিডাররা অলরেডি আইডিয়া পাচ্ছি যে এটা অরল্যান্ডোর কীর্তি, তাই তো। অরল্যান্ডো এখন পাগল প্রেমিক হয়ে গেছে, তোমার প্রেমে পাগল হয়ে লিখিব যে আমি কবিতা, তাই তো। তাই প্রেমিকরা কিন্তু বারবার প্রেমিকার প্রেমে পাগল হয়ে কবিতা লেখে, গান লেখে, কত কি। দুনিয়াতে যদি প্রেম না থাকতো তাহলে কি কবিতা, গান, গল্প, সাহিত্যের সৃষ্টি হতো? হতো না। দুনিয়াতে প্রেম ভালোবাসা আছে বলেই না এগুলো সৃষ্টি হয়েছে। যুগে যুগে কবিরা প্রত্যাখ্যাত হয়েছেন, প্রেমে পড়েছেন বারবার, তবেই না কবিতা, তবেই না গান, তবেই না উপন্যাসের সৃষ্টি হয়েছে। তাই আমাদের এখানেও দেখতে পাচ্ছি অরল্যান্ডোর মধ্যে সেই কবি সত্তা জেগে উঠছে, প্রেমিক কবি সত্তা। তাই রোজালিনকে উদ্দেশ্য করে সে কবিতা লিখে বসছে, এবং পাগলের মতো রোজালিনকে তো পাচ্ছে না, তাই জঙ্গলের মধ্যে গাছেতেই রোজালিন্ডের নাম লিখছে, হ্যাঁ, রোজালিন্ডের নামের নিচে কবিতা পিন করে দিয়ে চলে আসছে। এবার কি হচ্ছে দেখি। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, যখন তারা ভাবছিল যে কি করে সম্ভব এই জঙ্গলে আমাদের নাম কি করে এলো, they met Orlando, ঠিক সেই সময় তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে অরল্যান্ডোর, and could easily recognize him as he was wearing the chain given earlier by Rosalind. এবার তারা অরল্যান্ডোকে দেখেই চিনতে পেরে যাচ্ছে। কি করে? কারণ অরল্যান্ডো সেদিনও রোজালিন্ডের দেয়া সেই হারটা গলায় পড়েছিল, এই রোজালিন্ড নিজের হার দেখে চিনতে পেরে গেছে এবং বুঝতে পেরে গেছে এটা অরল্যান্ডো। এবং অবশ্যই কিন্তু এটা আমরা মার্কিং করে নেবো, কারণ এটাকে এমসিকিউ দেয় যে কি দেখে চিনতে পেরেছিল অরল্যান্ডোকে, রোজালিন্ডের গলার হারটি দেখে। তাহলে দেখো অরল্যান্ডো কিন্তু আমাদের পাগল প্রেমিক, প্রেমিকার দেওয়া উপহারটা কিন্তু সঙ্গে ছাড়েনি, সে সব কিছুকে ছেড়ে চলে এসছে, কিন্তু প্রেমিকার দেওয়ার উপহারটা গলায় কিন্তু সে পরে রেখেছে। যাই হোক, এরপর কি হচ্ছে একটুখানি দেখে নিই। এই অংশটা আবার একটু গল্পের আকারে বলে দিই, কারণ একটু মজার ছলে কয়েকটা অংশ হবে, পরীক্ষার জন্য, পরীক্ষা পারপাসে অতটা ইম্পর্টেন্ট কিছু না, বাট গল্পটা অবশ্যই শুনতে ভালো লাগবে। এরপর অরল্যান্ডো যে লিখেছে এই কথাটা বুঝে যাচ্ছে আমাদের রোজালিন্ড এবং সিলিয়া। তো তখন তারা অরল্যান্ডোকে দেখে বলছে যে আচ্ছা ভাইয়া, এই কবিতাগুলো কে লিখেছে, কে এই গাছের নাম খোদাই করে লিখেছে জানো কি? কে করলো এইসব গাছের এরকম ক্ষতি? হ্যাঁ, তুমি কি তাকে চেনো? এবং আরো বলছে, তুমি যদি তাকে চেনো আমাকে একটু তার পরিচয়টা দেবে তো, আমি তাকে কয়েকটা উপদেশ দিতে চাই প্রেমের বিষয়। মানে এই কবিতা যে লিখেছে সেই কবিতার বিষয়ে একটা রেকটিফিকেশন করতে হবে, আর কিভাবে করলে সে প্রেমিকাকে কাছে পেতে পারে আরো দ্রুত, প্রেমিকাকে কিভাবে সে তার প্রেম নিবেদন করবে, এই সমস্ত বিষয়ে একটু উপদেশ আমাকে দিতে চাই। এবার অরল্যান্ডো দেখলো এটা দারুণ সুযোগ। হ্যাঁ, আমি হয়তো একটু কাঁচা, প্রেম নিবেদন হয়তো ঠিক করে করতে পারি না,
কিন্তু কারো কাছ থেকে যদি অ্যাডভাইস পাওয়া যায় সেটা অবশ্যই ভালো হবে। অরল্যান্ডো তো সঙ্গে সঙ্গে বলছে আমি লিখেছি। এবার ধরো অলরেডি তো রোজালিন জানে যে অরল্যান্ডো লিখেছে, তো কিন্তু সে একটু টিজ করছিল অরল্যান্ডোকে। অরল্যান্ডো কিন্তু রোজালিনকে চিনতে পারেনি। একটু সামহাও মনে হয়েছিল যে এটা রোজালিনের মতো বটে, বাট দেখো রোজালিন সম্পূর্ণ ছেলে সেজেছিল, মেয়ে এবং ছেলের রূপের মধ্যে তো সম্পূর্ণ তফাৎ হবেই। অরল্যান্ডো কোথাও একটু মনে হয়েছিল রোজালিন হলেও হতে পারে, বাট অতটাও গভীরে সে যায়, তাই চিনতেও পারেনি রোজালিনকে। সে গ্যানিমিড হিসাবেই চিনছে আমাদের রোজালিনকে। তো গ্যানিমিড বা আমাদের রোজালিন যখন অরল্যান্ডোকে বলছে তাহলে তুমি যখন লিখেছো তাহলে তোমাকে আমি কয়েকটা অ্যাডভাইস দেবো, তুমি একটা কাজ করো, তুমি বরং এবার থেকে ডেলি আমাদের কুঠিরে আসবে এবং ওই কটেজে গিয়ে আমি তোমাকে কিভাবে তোমার প্রেমিকাকে প্রেম নিবেদন করবে এটা ভালো করে প্র্যাকটিস করিয়ে বুঝিয়ে দেবো। তাহলে একবার ভেবে দেখো রোজালিন কত চালাক, সে তার প্রেমিককে ডাকছে, ডেকে তাকেই তার সামনে প্রেম নিবেদন করাচ্ছে, বারবার করাচ্ছে, অথচ তার প্রেমিক জানিই না যে যার কাছে সে প্রেম নিবেদন করতে যাবে বলে এতদিন রিহার্সেল করছিল, আসলে সেই ব্যক্তিটাই তাকে রিহার্সেল দিচ্ছিল। এটা আমাদের প্রেমিকা বা অরল্যান্ডো জানিই না। তো রোজালিন বললো তুমি কাজ করবে, রোজ আসবে, আমি রোজালিন সাজবো, তুমি আমার সামনে প্রেম নিবেদন করবে। অর্থাৎ গ্যানিমিড বলছে এই কথাটা, গ্যানিমিড বলছে আমি কাজ করব, তুমি ধরে নেবে আমি তোমার রোজালিন, তো তুমি আমার কাছে রোজালিনকে যা বলতে চাও মন খুলে বলে নাও, প্র্যাকটিস করে নাও, যা যা ভুল ত্রুটি বিচ্যুতি হবে আমি সেটা তোমার সংশোধন করে ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে ইতিমধ্যে যা বলা সেই কাজ। এবার থেকে প্রত্যেক দিন অরল্যান্ডো আসতে শুরু করলো রোজালিন্ডের কটেজে এবং তাকে এসে গ্যানিমিড হিসাবেই চেনে আমাদের অরল্যান্ডো। গ্যানিমিডকে রোজালিন্ড ভেবে, যদিও সে আসলে রোজালিন্ডই, কিন্তু অরল্যান্ডো ভাবছে এটা রোজালিন্ড, আসলে গ্যানিমিড, ঠিক আছে, মানে আসলে এটা গ্যানিমিড, কিন্তু ও রোজালিন্ড ইমাজিন করে তাকে প্রেম নিবেদন করতে থাকলো। এর ফাঁকে আমাদের রোজালিন্ড কিন্তু ভালো করেই বুঝতে পারলো যে তার প্রতি অরল্যান্ডোর যে প্রেম সেটা একেবারে নিখাত। দেখো প্রেমিক আজকালকার যুগে তোমরা দেখছো মানে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকম ভাবে মনের কথা নিবেদন করছে, তোমার কাছে এক, আরেকজনের কাছে আর এক, তাহলে তোমার কাছে একটু প্রেমিক ভালো হলো, আরেকজনের কাছে আর একটু প্রেমিক ভালো হলো, তাহলে কারোর প্রতি প্রকৃত ভালোবাসা বোধহয় আজকাল আর থাকছে না, কিন্তু অরল্যান্ডোর মনে প্রকৃত ভালোবাসা ছিল। আর এটাই রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড অর্থাৎ গ্যানিমিড হিসেবে পুরো যাচাই করে নিতে পেরেছিল। মানে আমরা বলতে পারি আমাদের রোজালিন্ড কিন্তু একেবারে পাকা জহুরি ছিল, সে তার মণিমুক্তকে হিরেকে যাচাই করে নিয়েছে। কারণ অরল্যান্ডো যখন গ্যানিমিডের কাছে প্রেমের প্রস্তাব দিচ্ছিল সেখানে নিশ্চয়ই সে লুকোচুরি কিছু করবে না, তার মনে যদি সত্যি প্রেম না থেকে থাকে, তার যদি শুধুই স্বার্থ থেকে থাকে, তাহলে গ্যানিমিডের কাছে আবেগ দিয়ে প্রেম নিবেদনটা সে শিখবে না বা প্রেম নিবেদনটা সে করবে না। কিন্তু দেখা যাচ্ছিল গ্যানিমিডের কাছে এসে অরল্যান্ডো সম্পূর্ণ আবেগের সঙ্গে হার্দিকভাবে হৃদয় থেকে সে তার প্রেম নিবেদন করছিল গ্যানিমিডকে রোজালিন্ড কল্পনা করে, এবং প্রত্যেকবার সে তার যা ত্রুটি বিচ্যুতি হচ্ছিল সেটাকে আরো ভালো করে সংশোধন করার চেষ্টা করছিল এবং অন্তরে অন্তঃস্থল থেকে সে প্রেম সে বারবার নিবেদন করছিল। রোজালিন্ড বুঝতে পারলো যে না, সত্যি অরল্যান্ডো তাকে নিখাত সোনার মতোই ভালোবাসে। তাহলে এইখানে ছিল মাঝখানে একটা টিজিং অ্যান্ড টেস্টিং এপিসোড, যেখানে রোজালিন্ড ছলে বলে আমাদের অরল্যান্ডোরে কিন্তু টেস্টিং করে ফেলল। এরপরে আমরা চলে আসবো টেক্সটের লাইন। দ্য ডেজ পাস্ট, এর মাঝে বেশ কিছুদিন কেটে যাচ্ছে। প্লিজেন্টলি, খুব ভালোভাবে। ইন দিস ম্যানার, এইভাবেই। এলিয়ানা সিং গ্যানিমিড হ্যাপি, এলিয়ানা যখন দেখলো গ্যানিমিড অর্থাৎ আমাদের রোজালিন্ড যখন খুব খুশি আছে, ডিড নট রিমাইন্ড হার দ্যাট রিয়েল রিজন ফর হার কামিং টু দ্য ফরেস্ট, তাকে মনে করালো না এই জঙ্গলে আসার আসল কারণটা তার কি ছিল। ওয়াজ টু ফাইন্ড হার ফাদার, তার বাবাকে খুঁজতে আসা। আমরা কি দেখেছিলাম আমাদের রোজালিন্ড এবং সিলিয়া জঙ্গলে এসেছিল কেন? রোজালিন্ডের বাবাকে খুঁজতে। তো এলিয়ানা বা আমাদের সিলিয়ার আসল উদ্দেশ্য কি বলতো? সিলিয়া সবসময় চায় আমাদের রোজালিন্ড হাসি খুশি সুখে থাকুক। যখন সিলিয়া দেখলো অরল্যান্ডোকে পেয়ে রোজালিন্ড খুব খুশি আছে, থাক ওকে আর মনে করাবানো কি জন্যে এসেছে। তার মানে কি রোজালিন্ড সত্যিই ভুলে গেল কি করতে জঙ্গলে এসেছে? প্রেমিককে পেয়ে কি পিতাকে ভুলে গেল? না, এমনটা ঘটেনি। কি ঘটেছিল দেখো, কি হচ্ছে?
দো বাই দ্যাট টাইম, যদিও বা সেই সময়ের মধ্যেই, ফ্রম অরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস হোয়ার হিজ ফাদার। অরল্যান্ডোর কাছ থেকে ইতিমধ্যে তার বাবা কোথায় থাকে সেই লোকেশন জেনে গেছে। মানে কথা সূত্র, অরল্যান্ডো যেহেতু রোজ আসে, কথা সূত্র অরল্যান্ডো বলেছে সে কোথায় থাকছে, তখন তারা বুঝতে পেরেছে এটা তো তাদেরই পিতা। তাহলে তার বাবা কোথায় থাকে সেটা জানতে পেরে গেছে, কারণ অরল্যান্ডো কোথায় থাকে জানলেই তো বাবার ঠিকানাটাও জানা হয়ে গেল। তো তারা জানতে পেরে গেছে বাবার ঠিকানাটা কোথাও। হাউএভার, যদিও বা ওয়ান ডে, একদিন, গ্যানিমিড মেট হার ফাদার বাট ডিড নট ডিসক্লোজ টু হিম হার ট্রু আইডেন্টিটি। এর মধ্যে গ্যানিমিড কিন্তু একদিন তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিল, কিন্তু এই সাক্ষাৎকারে গ্যানিমিড তার আসল পরিচয় রাজার কাছে তুলে ধরেননি। When asked about it, যখন গ্যানিমিডকে তার পরিচয় কি বা কোথা থেকে সে এসে জানতে চেয়েছিল আমাদের ব্যানিস ডিউক, she said that, তখন আমাদের রোজালিন কি বলেছিল, she came of a good lineage, সে একটা ভালো বংশ থেকে এসেছে, as he did, যেমনটা আমাদের ব্যানিস ডিউক এসেছেন। মানে কিছুটা রিডলিং ওয়েতে ধাঁধার মতন করে বলেছিল, আমিও আপনার মতোই এক উচ্চ বংশ থেকে এসেছি। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট, রাজা তেমন কিছু সন্দেহ করেননি, হতেই পারে অন্য কোনো উচ্চ বংশ থেকে আসতেই পারে, রাজা কি সন্দেহ করবে, তাই না? দ্যাট সি ওয়াজ হিজ ওন ডটার, রাজা ভাবতেই পারেননি যে এটাই তার নিজের কন্যা। অ্যান্ড হ্যাড আ রয়্যাল লিনিয়েজ, এবং তার একটা রাজকীয় বংশ আছে। সে শুধু বলেছিল উচ্চ বংশ থেকে এসেছে, কিন্তু রাজা ধারণায় আনতেই পারেননি যে এটা তারই কন্যা হতে পারে, অর্থাৎ তার শরীরে রাজবংশের রক্ত বইছে, এটা রাজা স্বপ্নেও ভাবতে পারেনি। তার মানে আমরা দেখলাম গ্যানিমিড বা আমাদের রোজালিন কিন্তু ভুলে যায়নি, গোপনে সে কাজ সেরে এসেছে, যদিও বা প্রথম দেখায় পরিচয়টা সে কিন্তু তার পিতাকে দেয়নি। তো এখনো পর্যন্ত গ্যানিমিড তার পরিচয় দিল না। এরপর কি হচ্ছে চলো আমরা দেখে নিই কি হচ্ছে। দেখো, ওয়ান মর্নিং, একদিন সকালে, when অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড, যখন ওই আমরা দেখতে পাচ্ছিলাম অরল্যান্ডো এখন রোজ যাচ্ছিল গ্যানিমিডের কাছে কাইন্ড অফ ট্রেনিং নেবার জন্য, কিভাবে সে তার প্রেমিকা রোজালিনকে করবে, অর্থাৎ প্রেম নিবেদন করবে। তো তেমনই একদিন রোজালিনের কাছে, বা রোজালিন নয়, রাদার বলবো আমরা গ্যানিমিডের কাছে যাচ্ছিল আমাদের অরল্যান্ডো, ওই প্রতিদিন একটু ট্রেনিং নেবার জন্য। বেশ, তখন সে কি দেখছে, হি স আ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড অ্যান্ড আ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক। সে দেখছে যে একটা ব্যক্তি মাটির ওপর শুয়ে আছে বা পড়ে আছে, এবং তার গলায় একটা সাপ জড়িয়ে আছে। অ্যাজ হি অ্যাপ্রোচড, যখন সে এগিয়ে গেল, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান। সাপটা ওই মানুষটাকে দেখে, অর্থাৎ অরল্যান্ডোকে দেখে, ওই লোকটি, অর্থাৎ যে লোকটি মাটিতে পড়েছিল, তার গলা থেকে চলে গেল। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, তখন অরল্যান্ডো যখন আরো কাছে গেল, হি পারসিভড আ লায়নেস ইন দ্য বুশ, সে অনুভব করতে পারলো একটা সিংহী যেন জঙ্গলে অপেক্ষা করছে। আচ্ছা দেখো, কোশ্চেনে তোমাদের এটা লায়নেস অথবা লায়ন যা খুশি দিতে পারে, তোমরা যেন ভেবো না যে কোশ্চেনটা যেহেতু লায়ন দেওয়া আছে মানে ভুল দেওয়া আছে, ঠিক আছে? তো ওটাও ঠিক, লায়নেস বা লায়ন যাই দিক, আমরা কিন্তু এটার জন্যই উত্তর সেম করব। ওকে, তো সে বুঝতে পারলো যে একটা সিংহী জঙ্গলের ঝোপের মধ্যে বসে আছে। ওয়েটিং ফর ইটস প্রে, সে তার শিকারের জন্য অপেক্ষা করছে। টু অ্যাওয়েক, যাতে শিকারটা জেগে ওঠে। তার মানে ওই যে মানুষটা মাটিতে পড়েছিল, সে তখন অবচেতন ছিল বা অজ্ঞান হয়েছিল, এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে সিংহী অপেক্ষা করছে সে কখন জেগে উঠবে, আর তখন সে শিকারটা করবে। কেন? তাহলে সিংহী এতক্ষণ ধরে শিকার কেন করছে না, জেগে ওঠার অপেক্ষা কেন করছে? কারণ কি বলছে দেখো, বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, কারণ সিংহরা কখনো মৃতদের আক্রমণ করে না, এটা সিংহের ধর্ম। When Orlando looked at the face of the man, যখন অরল্যান্ডো ওই লোকটির মুখের দিকে তাকালো, he saw that the man was his own brother, সে অবাক হয়ে গেল এটা দেখে যে এই লোকটি তো তার নিজেরই ভাই। অলিভার, অর্থাৎ অলিভার এবার ফরেস্ট অফ আর্ডেনে এসে পৌঁছেছে। আমি বলেছিলাম বাকি চরিত্রগুলো আস্তে আস্তে পৌঁছাবে, এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি অলিভার এসে উপস্থিত হয়েছে ফরেস্ট অফ আর্ডেনে। হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে চেষ্টা করছিল তার থেকে ছাড় পাবার, অর্থাৎ অরল্যান্ডো অলিভারের কাছ থেকে পালিয়ে আসার চেষ্টা করছিল, সেই অলিভারের সঙ্গেই তার সাক্ষাৎ হয়ে গেল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, অরল্যান্ডো চলে যেতে যাচ্ছিল, বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম, কিন্তু ভাইয়ের প্রতি ভাইয়ের যে টান হয়, সেই টান তাকে একটু আটকে দিল।
টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার, তার ভাইকেই বিপদের মধ্যে ছেড়ে যাওয়া থেকে। হি ফট দ্য লায়নেস, সে সিংহীর সাথে লড়াই করলো, অ্যান্ড সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং তার ভাইয়ের জীবন বাঁচালো। দাস হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার ফ্রম দ্য ভেনোমাস স্নেক অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস। এটা ইম্পর্টেন্ট লাইন। এইভাবেই অরল্যান্ডো বিষাক্ত সাপ এবং ডেঞ্জারাস অর্থাৎ ভয়ানক সিংহের হাত থেকে তার ভাইয়ের জীবনটাকে রক্ষা করলো। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, কিন্তু তার ভাইকে সেভ করার আগেই দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস উইথ হার শার্প ক্লজ। তার আগে কি করেছে ওই সিংহী, তার শার্প অর্থাৎ ধারালো ক্লজ অর্থাৎ থাবা দিয়ে বা নখ দিয়ে কি করেছে না অরল্যান্ডোর যে কোনো একটা হাতে এইভাবে আঁচড় কেটে দিয়েছে। অর্থাৎ অরল্যান্ডো কিন্তু চোট পেয়েছে তার হাতে। এটা কিন্তু খেয়াল রাখবো অরল্যান্ডো কোথায় চোট পেয়েছিল। বেশ, তাহলে এই অংশ আমরা দেখতে পেলাম একজন ভাই আরেকজনের ভাইয়ের জীবন বাঁচাচ্ছে। এরপর কি হচ্ছে দেখি। While Orlando was engaged in the fight, যখন অরল্যান্ডো যুদ্ধে একেবারে মত্ত, his brother awake, ততক্ষণে কিন্তু আমাদের অলিভারের চেতনা ফিরে এসেছে, and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. অর্থাৎ জ্ঞান ফিরে আসার পর অলিভার দেখছে যে ভাইকে সে এতদিন ধরে ঘৃণা করেছে, যাকে সে এতদিন মারতে চেয়েছে, তাড়িয়ে দিতে চেয়েছে, সেই ভাই তার জীবন বাঁচানোর জন্য কিভাবে সিংহীর সাথে লড়াই করছে। অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন সে ক্ষমা চাইছে। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অরল্যান্ডো যখন দেখলো তার ভাই বা তার দাদা তার এই ভুল কৃতকর্মের জন্য অনুতপ্ত, র্যাপিডলি ফরগেভ হিম অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিল, অর্থাৎ অলিভারকে ক্ষমা করে দিল অরল্যান্ডো, এবং তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। এরপর কি বলা হচ্ছে দেখো। বাট অ্যাজ দ্য উন্ডস মেড হিম উইক, কিন্তু যেহেতু ওই সিংহীর আঘাত তাকে দুর্বল করে দিয়েছিল, অরল্যান্ডো আস্কড অলিভার, অরল্যান্ডো অলিভারকে বলল টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড, এই মেসেজটা বা এই খবরটা তুমি গ্যানিমেডকে গিয়ে দাও, দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, যে আজকে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারবো না। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ অ্যান্ড ন্যারেটেড দেম দ্য হোল স্টোরি, এরপর অলিভার আমাদের গ্যানিমিড এবং সিলিয়ার কটেজে যাচ্ছে এবং তাদেরকে গিয়ে সম্পূর্ণ কথাটা খুলে বলছে কি হয়েছে না হয়েছে। মোর ওভার, আরও বলতে গেলে হি কনফেসড হিজ ওন মিসডিডস, সে কিন্তু নিজের কি কি ভুল কাজগুলো সে করেছে তার ভাইয়ের প্রতি, সেগুলোও তাদের কাছে স্বীকার করছে। অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলেশন, এবং তাদের কাছে গিয়ে বলছে কিভাবে তাদের রিকনসিলেশন অর্থাৎ পুনর্মিলন হয়েছে, অর্থাৎ ভাইয়ে ভাইয়ে কীভাবে মিল হয়েছে সে গল্পটাও বলছে। এর পরের অংশটাতে আমরা একটুখানি আবারও গল্পের আকারে পড়ে নেব, দেখে নেব এই অংশে কি বলা হয়েছে। এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলিভার যাচ্ছে সিলিয়া এবং আমাদের গ্যানিমিডের কটেজে। আমি বলেছিলাম যে শেক্সপিয়ারের কমেডি ড্রামাগুলোতে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়, এবং লাভ যেন খানিকটা গাছ থেকে পাকা ফল পড়ার মতো টুপটাপ করে পড়তে থাকে, যেমন তেমনই শেক্সপিয়ারের কমেডি ড্রামাতে নায়ক নায়িকারা একে অপরের প্রেমে ওরকম টুপটাপ করে পড়তে থাকে। তো যখন এইভাবে অলিভার তার সমস্ত দোষ স্বীকার করে তার ভুল ভ্রান্তি বুঝতে পেরে সব কিছু সিলিয়া এবং রোজালিন্ডের কটেজে গিয়ে সব তাদেরকে খুলে বলছিল, তখন অলিভারের এহেন পরিবর্তন দেখে এবং তার মধ্যে এমন একটা মানবিকতার উদয় হওয়ার ঘটনা দেখে সিলিয়া তাকে দেখে প্রেমে পড়ে যাচ্ছে। তেমন ওদিকে রোজালিন্ড প্রেমে পড়েছে অরল্যান্ডোর, সিলিয়া প্রেমে পড়ছে আমাদের অলিভারে, এবং সিলিয়া তাকে কনসোলেশন দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, বোঝাচ্ছে যে না সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি সব বুঝতে পেরেছেন, এটাই অনেক। সিলিয়ার এই হেন এত সুন্দর আচরণ এবং এত ভদ্র আচরণ দেখে আমাদের অলিভার ও সিলিয়া প্রেমে পড়ে যাচ্ছে। অন্যদিকে অলিভার যখন বাঘের আক্রমণে অরল্যান্ডো আহত হয়েছে এই খবরটা বলা মাত্রই গ্যানিমিড অবচেতন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এবং যখন তার জ্ঞান ফিরে আসছে যাতে ব্যাপারটা কেউ না বুঝতে পারে সেজন্য গ্যানিমিড উঠে অলিভারকে বলছে যে না না আমি তো অজ্ঞান হয়ে যাইনি, এই খবরটা যদি রোজালিন্ড শুনতো সে কেমন আচরণ করতো বা তার কি প্রভাব পড়তো তার উপর সেটাই আমি দেখাচ্ছিলাম, আমি একটু অজ্ঞান হওয়ার ভান করছিলাম। যাক আমাদের অলিভার অত 7-5 বুঝতে পারেনি, কারণ অলিভার এই পুরো বিষয়টার সঙ্গে অতটাও জড়িতও ছিল না যে কিছু সন্দেহ তেমনভাবে তার হবে, তো সে কিছু সন্দেহ করছে না, তাদেরকে জাস্ট ইনফর্ম করছে এবং সেখান থেকে সে চলে আসছে। এরপর অলিভার ফিরে আসছে আমাদের
অরল্যান্ডোর কাছে, ঠিক আছে। এবং অরল্যান্ডোর কাছে ফিরে এসে সে গ্যানিমিড কিভাবে তার আহত হওয়ার খবর শুনে অজ্ঞান হয়ে গেছিল সে কথাটাও বলছে, এবং সঙ্গে সঙ্গে সে বলছে যে গ্যানিমিডের সঙ্গে যে কন্যা ছিল সেই কন্যা তার উপর কত সুন্দর সহানুভূতি দেখিয়েছে এবং সে তার প্রেমে পড়েছে। এবং অরল্যান্ডো বুঝতে পারলো যে অলিভার এতটাই সিলিয়ার দ্বারা বা আমাদের এলিয়ানার দ্বারা এতটাই অ্যাফেক্টেড হয়েছে যে সে শুধু প্রেমে পড়েছে তাই নয়, আমাদের অলিভার ওই সিলিয়াকেই বিয়ে করতে চায়। অলিভার বলছে আমি সিলিয়াকে বিবাহ করব, এবং কি বলছে না তখন অলিভারকে উদ্দেশ্য করে আমাদের অরল্যান্ডো একটা কথা বলবে, তবে তার আগে আমাদের অলিভার কি বলছে না আমি সিলিয়াকে বিয়ে করব এবং আমার ওসব রাজবাড়িটারি লাগবে না, কিছু জমিদারি টমিদারি লাগবে না, এক কাজ করব ওই জমিদারি অর্ধেক ভাগ তোমাকে দিয়ে দেবো এবং পারলে তোমাকে সবটাই দিয়ে দেবো। আমি এই জঙ্গলে অ্যাজ আ সেফার্ড, এটা খেয়াল রাখবো যে কে বলেছিল অ্যাজ আ সেফার্ড বা সেফার্ড মানে মেষপালক হিসাবে, মেষপালকের মালিক হিসাবে কে এই জঙ্গলে থেকে যাবে। আমাদের অলিভার বলেছিল আমার বাকিটা জীবন আমি না হয় সিলিয়ার সঙ্গে সেফার্ডেস হবে, আমি সেফার্ড হব, দুজনে মিলে জঙ্গলে কাটিয়ে দেবো। অর্থাৎ একটা রোমান্টিক প্রেমের জগতে কিন্তু এখন বিরাজ করছে অলিভার। ও বলছে আমি এই জঙ্গলে কাটিয়ে দেবো। অরল্যান্ডো বললো বেশ ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করতে পারো, কিন্তু আমার মতে বলে তোমার যেটা ইচ্ছা রয়েছে অর্থাৎ তুমি যে সিলিয়াকে বিবাহ করতে চাইছো তার আগে সিলিয়ার অনুমতি নেওয়াটা ভীষণ দরকার। তুমি এক কাজ করো, সিলিয়া, এখন তোরা সিলিয়া বলছে না, অলিভার তো এলিয়ানা বলেই বলছে, তুমি এক কাজ করো, তুমি এলিয়ানার কাছে যাও এবং তাকে তোমার প্রস্তাবটা দাও, দেখো সে যদি রাজি থাকে তবে তোমরা আর দেরি না করে আগামীকালই বিবাহটা সম্পন্ন করো এবং আমি তোমাদের বিবাহে আমাদের ব্যানিস ডিউককে ইনভাইট করব। এর মাঝে দেখা যাচ্ছে গ্যানিমিড আসছে আমাদের অরল্যান্ডোর সঙ্গে সাক্ষাৎ করতে, এবং উল্টো দিকে একইভাবে অলিভার যাচ্ছে কিন্তু এলিয়ানার কাছে তার প্রস্তাবটা জানাতে এবং এলিয়ানার সম্মতি আছে কিনা তা জানতে। এরপর কি হচ্ছে আমরা ডাইরেক্ট টেক্সটে চলে আসবো। দেখো কি বলা হচ্ছে, অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড অফ হাউ অলিভার অ্যান্ড এলিয়ানা লাভড ইচ আদার। অরল্যান্ডো এবং গ্যানিমিড একে অপরের সঙ্গে কথোপকথন করছে যে কীরকম ভাবে অলিভার এবং এলিয়ানা একে অপরকে ভালোবাসছে বা এদের একে অপরের প্রেমে এরা পড়েছে ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, তাদের প্রথম দেখাতেই। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্ম দ্যাট হিজ ব্রাদার হ্যাড গান টু হার টু আস্ক ফর হার হ্যান্ড। এবং অরল্যান্ডো গ্যানিমিডকে জানালো যে আমার ভাই গেছে এলিয়ানার কাছে তার হাত নেবার জন্য বা তাকে বিবাহের প্রস্তাব দেবার জন্য। বেশ, they would get married the next day if Eliana was willing. তারা আগামীকালই বিবাহ করবে, এটা কিন্তু খেয়াল রাখবো, আমি একটু আগেই বলেছি যে তারা আগামীকালই বিবাহ করবে, অর্থাৎ কবে তারা বিবাহ করবে এটা খেয়াল রাখবো, নেক্সট ডে, যদি এলিয়ানা সম্মতি দেয়। বেশ, he wished he could be also married on the same day to his fair Rosalind. অরল্যান্ডো বলে আমিও যদি ওই দিনই আমার সুন্দরী রোজালিন্ডকে বিবাহ করতে পারতাম। অরল্যান্ডো এরকম করে ভাবছে। এবার দেখো অরল্যান্ডো কথাটা বলছে কার সামনে, সে ভাবছে গ্যানিমিডের সামনে বলছি, বাট সে কিন্তু বলছে রোজালিন্ডের সামনে, তাহলে তার প্রেমিকার সামনেই সে বলছে আমার প্রেমিকাকে যদি আগামীকালই বিবাহ করতে পারতাম। এইবার কি হচ্ছে দেখো, he should have his wishes fulfilled, যদি তার ইচ্ছাগুলো পূরণ হতো। she said, অর্থাৎ আমাদের গ্যানিমিড বা রোজালিন্ড তখন কি বলছে, that she would try to bring Rosalind the next day by a special magical power which she had learned from her uncle. এবার রোজালিন্ড একটু মজা করে লুকোচুরি করে কি বলছে, বলছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো একটা ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, অর্থাৎ জাদু টাদু করে আমি আগামীকাল রোজালিন্ডকে নিয়ে আসার চেষ্টা করবো, এটা আমি আমার কাকার কাছ থেকে বা কাকুর কাছ থেকে শিখেছি, একটা ম্যাজিক পাওয়ার, এটা ম্যাজিক করলে আমি আনতে পারবো আশা করি। বেশ, when Ganymede said, যখন গ্যানিমিড বলল put on your best clothes, তুমি এক কাজ করো তোমার সব থেকে ভালো জামা কাপড়টা পরো, ঠিক আছে, and beat the duke and your friends to your weddings, এবং তোমার বিবাহেতে ডিউককে এবং তোমার বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করো। মানে গ্যানিমিড বলে দিল ঠিক আছে ম্যাজিক করে নিয়ে চলে আসবো, তুমি তোমার বাকি কাজগুলো করো, তো রোজালিন্ডকে নিয়ে আসার দায়িত্ব আমার। আরে সে তো নিজেই রোজালিন্ড, তাহলে রোজালিন্ডকে নিয়ে আসার দায়িত্ব সে তো নেবেই, স্বাভাবিক ব্যাপার, এর থেকে বড় ম্যাজিক আর কি হতে পারে। এবার কি হচ্ছে দেখি, for if you desire to be married tomorrow to Rosalind, হ্যাঁ যদি তুমি চাও আগামীকাল রোজালিন্ডকে বিয়ে করতে তাহলে এই কাজগুলো করে ফেলো। she shall be here, সে এখানে আসবে, অর্থাৎ রোজালিন্ড এখানে আসবে। the fond lover could not believe his ears. ফন্ড লাভার মানে আমাদের অরল্যান্ডোকে বোঝানো হয়েছে,
অরল্যান্ডো তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না, এই আমি কি শুনছি, এও সম্ভব, সত্যি রোজালিন্ড আসবে, সত্যি আমি রোজালিন্ডকে বিবাহ করতে পারবো? এটা কিন্তু অরল্যান্ডো তখন বসে বসে ভাবছে। এরপর কি বলছে দেখি। পরের দিন সকাল, দ্য নেক্সট মর্নিং। এবার কিন্তু আমরা গল্পের আলটিমেট ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। এই পরের দিন সকালেই কিন্তু আমাদের গল্পের ক্লাইম্যাক্স আসতে চলছে। বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ এলিয়েনা। এলিয়েনাকে সঙ্গে নিয়ে অলিভার এবং অরল্যান্ডো দুজনে এসেছে, কিন্তু লক্ষ্য করো গ্যানিমিড নেই। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হিয়ার। ডিউক এটা শুনে অবাক হলেন যে এটা তার নিজের কন্যা যাকে এখানে আনা হতে চলেছে। ওকে, তাহলে যাকে এখানে আনা হতে চলেছে সেটা তার নিজেরই কন্যা। ডিউক অবাক হয়ে গেলেন। আস্কড অরল্যান্ডো, অরল্যান্ডোকে জিজ্ঞেস করলেন ইফ রিয়েলি দ্য মিরাকল কুড বি ডান। অরল্যান্ডোকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সত্যি এই মিরাকেলটা ঘটবে? অর্থাৎ ডিউকও তো অবাক হচ্ছে যে আমার কন্যা কিভাবে এখানে আসবে। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু অ্যান্সার, যখন অরল্যান্ডো উত্তর দিতে যাবে, গ্যানিমিড কেম টু দ্য ডিউক। তখন ঠিক সেই সময় গ্যানিমিড ডিউকের কাছে চলে এলো। অ্যান্ড আস্কড ইফ দ্য ডিউক উইলড টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো অ্যান্ড হি এগ্রিড। এবং দেখো গ্যানিমিড কত চালাক, দেখো এসে বলছে, ডিউককে জিজ্ঞেস করছে, হ্যাঁ ঠিক আছে আপনার মেয়ে আসতে পারে, আগে আপনি বলুন আপনি রাজি কি না আপনার মেয়েকে অরল্যান্ডোর হাতে তুলে দিতে। তার মানে ছলে বলে কৌশলে কিন্তু গ্যানিমিড বাবার অনুমতিটাও নিয়ে নিল এবং ডিউক রাজিও হলেন, এগ্রিড, বললেন হ্যাঁ ঠিক আছে আমি, আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি অরল্যান্ডোর হাতে আমার মেয়েকে তুলে দিতে। তাহলে গ্যানিমিড, আমাদের রোজালিন্ড কিন্তু খুব চালাক চতুর, দেখো সে কত সুন্দরভাবে সকলের অনুমতি নিয়ে নিল। প্রথমে অরল্যান্ডোর অনুমতি নিল, তারপরে কিন্তু বাবার অনুমতিও নিল, অর্থাৎ সে তার প্রেমকেও জয় করলো, আবার পিতার আশীর্বাদটাও জয় করলো। এরপর কি বলছে দেখো। দেন সি আস্কড অরল্যান্ডো, তারপর সে অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো whether he would marry রোজালিন্ড if she be brought here। আবার অরল্যান্ডোকে জিজ্ঞেস করছে তুমি বিবাহ করবে তো রোজালিন্ডকে যদি আমি এখানে নিয়ে আসি? দেখো তুমি বলো, নাহলে কিন্তু আমি নিয়ে আসবো না, তাই না? He said that he would। অরল্যান্ডো বলল অবশ্যই আমি করবো। The two sisters went inside। এবার দুই বোন মিলে ভেতরে চলে গেল। The cottage, ওই কটেজে। And put off their disguise। এবার তারা তাদের ছদ্মবেশটা ত্যাগ করলো, এবার তাদের আসল রূপে ফিরছে। When all the persons were eagerly waiting, যখন সমস্ত ব্যক্তিরা একেবারে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে for a miracle, একটা অদ্ভুত ঘটনা ঘটার, to happen, ঘটার, Rosalind and Celia entered in their personas, and Rosalind threw herself on her knees to her father for his blessing। সবাই যখন অপেক্ষা করছে তখন রোজালিন্ড এবং সিলিয়া তাদের আসল রূপে প্রবেশ করছে এবং রোজালিন্ড হাঁটু মুড়ে বসছে বাবার সামনে বাবার আশীর্বাদ নেওয়ার জন্য। বেশ, রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড। তারপর রোজালিন্ড সমস্ত ঘটনাটা খুলে বলছে কি হয়েছে না হয়েছে, অফ আর ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস, কিভাবে তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট, এবং তারা কিভাবে ঝুঁকিপূর্ণভাবে জঙ্গলে এসেছে, ইন সার্চ অফ হার ফাদার, তার বাবার খোঁজে। দ্য ডিউক ওয়েভড ইন জয়, রাজা তখন আনন্দে কেঁদে উঠলেন। গেট ব্যাক হিজ ওন ডটার, তার নিজের মেয়েকে ফিরে পাওয়ার কারণে আনন্দে একেবারে তার চোখ দিয়ে জল এলো। মানুষের চোখ দিয়ে জল তো বিভিন্নভাবে আসে, দুঃখের কারণে আসে, আনন্দও আসে। তো রাজার চোখে এখন দুঃখ নয়, সুখের জল, কারণ এতদিন পর তার মেয়েকে সে ফিরে পেয়েছে। অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিং, এবং তাদের সকলকে অর্থাৎ রোজালিন্ড, সিলিয়া, অরল্যান্ডো, অলিভার সবাইকেই তার হার্দিক আশীর্বাদ দিলেন। দ্য টু কাপলস গট ম্যারিড, তাহলে দুই জোড়া কাপল বিবাহিত হলো। তাহলে দুই জোড়া কাপলকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো, অরল্যান্ডো এবং রোজালিন্ড, অন্যদিকে হচ্ছে অলিভার এবং সিলিয়া। ঠিক আছে, আমাদের পরীক্ষায় অপশনে যদি অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড দেয় সেটা কিন্তু আমরা ঠিক করব না, বারবার বলছি। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিডের সঙ্গে দেখবে অরল্যান্ডো অ্যান্ড রোজালিন্ডও থাকবে, তোমাদেরকে কনফিউজ করার জন্য কিন্তু অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড অপশনে দেবে। বাট এখন কিন্তু সে আর গ্যানিমিড নেই, এখন কিন্তু সে রোজালিন্ড। তাই অরল্যান্ডোর সঙ্গে যে অপশনটা রোজালিন্ড থাকবে এবং অলিভারের সঙ্গে সিলিয়া থাকবে, এলিয়ানা নয়, সেই অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। বেশ, এরপর কি বলা হচ্ছে, দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডর অফ দ্য রয়্যালস। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, এই বিবাহে রাজকীয়তা তেমন ছিল না।
রাজকীয় জৌলুস ছিল না, কারণ জঙ্গলে হচ্ছে, তারা তো রাজপ্রাসাদে নেই, সবাই তো রাজপ্রাসাদ থেকে বিতাড়িত নিজ নিজ ক্ষেত্র থেকে। বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ, কিন্তু এটি ছিল সব থেকে সুখকর বিবাহ। তাই তো, সবসময় জৌলুস থাকলেই সেই বিবাহটা সুখকর হবে তার মানে নেই। গরিবের বিবাহটাই হয় সুখের বিবাহ, জৌলুসময় বিবাহটা কিন্তু দুদিন বাদে দুঃখেরই হয়ে দাঁড়ায়। বর্তমানে বিভিন্ন সম্পর্কের কারণ তো তোমরা দেখতেই পাচ্ছ, কতদিন মানুষের সম্পর্ক মানুষের সাথে টিকছে, বরং উচ্চতর বংশে যারা থাকছে তারা সম্পর্ক আর টিকিয়ে রাখতে পারছে না। এই সাধারণভাবে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে একটা ভালোবাসার বন্ধন আছে যেটা উচ্চতরদের মধ্যে নেই। সেই কারণের জন্য আমাদের লেখক কিন্তু বলেছেন এর মধ্যে মানে ঝাঁ চকচকে ব্যাপার বা জৌলুস হয়তো ছিল না, কিন্তু এটা ছিল সব থেকে সুখী বিবাহ, কারণ এখানে সবাই সবাইকে চায়। এবার কি বলা হচ্ছে দেখো, as they were having their venison, যখন তারা তাদের ভেনিসন, আচ্ছা ভেনিসন মানে হচ্ছে হরিণের মাংস, তার বিবাহ করার কারণে একটু হালকা করে হরিণের মাংস দিয়ে সেলিব্রেট করছে। তো যখন তারা তাদের হরিণের মাংসটা খাচ্ছিল, and thought that there was nothing more to be wanted at that time, এবং তখন তারা ভাবছিল তাদের জীবনে বোধহয় আর কিচ্ছু চায় না, কারণ সবকিছুই পরিপূর্ণ হয়েছে, প্রেমিক প্রেমিকেরা একে অপরকে পেয়েছে, রাজা তার কন্যাকে পেয়েছে, সব যেন এই দুনিয়ার যা কিছু সুখ ছিল এখন সব কিছু তাদের কাছে বিরাজ করছে। At that time, ঠিক সেই সময় a messenger arrived, একজন বার্তাবাহক সেই জায়গায় এলো, and informed the duke that his dukedom has been restored to him. আবার একটা সুখের খবর, এক দূত আসছে, এসে আমাদের যে ব্যানিস ডিউক ছিল তাকে এসে খবর দিচ্ছে যে রাজামশাই, আমাদের যিনি রাজা ছিলেন অর্থাৎ ডিউক ফেডরিক আপনাকে আপনার রাজত্ব ফেরত দিয়ে দিয়েছে। কি হলো ব্যাপারটা, ডিউক ফেডরিক তার রাজত্ব ফেরত দিয়ে দিল কেন, কি ঘটেছিল ঘটনাটা দেখো। দ্য আসারপার অর্থাৎ ডিউক ফেডরিক enraged at the flight of Celia, তিনি সিলিয়া পালিয়ে আসতে প্রচন্ড রেগে গিয়েছিলেন, and hearing that men of great worth were following the banished duke to join him in the forest, resolved to put an end to this misery. সিলিয়ার চলে আসাতে প্রচন্ড রেগে গেলেন, এবং যখন তিনি শুনেছিলেন যে অনেক সাধারণ ভালো মানুষ সকলে ব্যানিস ডিউককে জয়েন করার জন্য জঙ্গলে আসছে, তখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন এই সমস্ত মিজারি বা দুর্বিশ্ব অবস্থার আজকে অবসান ঘটাবো, অর্থাৎ তিনি আমাদের ব্যানিস ডিউককে মারতে উদ্যত হলেন। তিনিও বেরিয়ে পড়লেন ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে। দেখো কি বলছে, দাস হি ব্রট আ হিউজ আর্মি, সেই কারণে একটা বিশাল বড় আর্মি নিয়ে বের হলেন, টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, তিনি তার ভাইকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করেছিলেন সেটাকে এক্সিকিউট অর্থাৎ পরিপূর্ণ করার জন্য এত বড় একটা সৈন্যবাহিনী নিয়ে তিনি বের হলেন। বাট অ্যাজ প্রভিন্সেস উড হ্যাভ ইট, হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই আ হারমিট হুম হি মেড অ্যাজ হি এন্টার্ড দ্য ফরেস্ট, কিন্তু তিনি যেমনটা করতে চাইলেন তেমন ঘটনাটা ঘটল না, তিনি সম্পূর্ণভাবে পাল্টে গেলেন যখন তিনি জঙ্গলে প্রবেশ করে এক হারমিটের সঙ্গে তার সাক্ষাৎ হলো। হারমিট মানে সাধু, অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের ডিউক ফেডরিকের পরিবর্তন ঘটেছিল কার সান্নিধ্যে এসে, একজন হারমিটের সান্নিধ্যে এসে। জঙ্গলে প্রবেশ করে একজন সাধুর সাথে সাক্ষাৎ হলো এবং সেই সাধু তার জীবনটা পাল্টে দিল। ডিউক ফেডরিকের ধ্যান ধারণা এত লোভ সমস্ত কিছু যেন এক লহমায় শেষ হয়ে গেল। ডিউক ফেডরিক জীবনের আসল সত্যটা বুঝতে পারলো জীবনে আসল সত্য ধন দৌলত নয়, আসল সত্য হলো শান্তি। আর শুধুমাত্র ধন দৌলত শান্তি আনতে পারে না, যদি তাই পারতো তাহলে ডিউক ফেডরিক এত ক্ষমতার অধিকারী হওয়ার পরও আজ এত অশান্তিতে ভুগতেন না, তার মেয়ে তাকে ছেড়ে চলে আসতো না, এত ক্ষমতার অধিকারী হওয়ার পরও তাকে এত বড় একটা আর্মি নিয়ে এসে একজন জঙ্গলে থাকা রাজাকে হত্যা করতে আসতে হতো না। তাহলে নিশ্চয়ই ধন দৌলত তাকে সুখ শান্তি দিতে পারেনি। সুখ শান্তি মনেতে থেকে থাকে এবং তার ধন দৌলতের দ্বারা আনা যায় না। তাহলে সেই কথাগুলো হারমিট আমাদের এই ডিউক ফেডরিককে বুঝিয়েছে এবং ডিউক ফেডরিক নিজের অজান্তেই এই হারমিটের কথায় বশ্যতা মেনেছে। দিয়ে কি হয়েছে দেখো, তখন কি হয়েছে, তখন ডিউক ফেডরিক হি দাস চেঞ্জড, সে পরিবর্তন হয়েছে তার, ডিসাইডেড সে মনস্থির করেছে টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন আ রিলিজিয়াস হাউস আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম। তখন সে মনস্থির করেছে, তার মধ্যে পরিবর্তন এসছে যে তার জীবনের বাকিটা অংশ সেই জঙ্গলের মধ্যেই ধার্মিক উপায়ে ওই হারমিটের সান্নিধ্যে থেকে কাটিয়ে দেবে
এবং তার রাজত্ব সে ছেড়ে দিচ্ছে এবং এই রাজত্বের যিনি আইনগত রাজা অর্থাৎ ব্যানিশ ডিউক তাকে তিনি তার রাজত্ব ফিরিয়ে দিচ্ছেন তার ভাইকে। The first act of the penitence was to send the messenger to his brother to restore to him his domain. তার এই যে শপথ, সেই শপথের প্রথম পর্যায় ছিল একজন মেসেঞ্জারের মাধ্যমে এই খবরটা তার ভাইকে পৌঁছে দেওয়া যে তিনি তার রাজত্ব তাকে রিস্টোর করে দিয়েছেন। অ্যান্ড দ্য ফলোয়ার্স, এবং তার যারা সঙ্গী সাথী, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড দ্য রেভিনিউস, অর্থাৎ তাদের যারা সঙ্গী সাথীদের জমি তারা কেড়ে নিয়েছিল, যা সম্পত্তি কেড়ে নিয়েছিল, সব কিছুই ডিউক ফ্রেডরিক তাদের সকলকে ফিরিয়ে দিচ্ছে। এই খবরটা কিন্তু এসে পৌঁছালো আমাদের ব্যানিশড ডিউকের কাছে। তাহলে দেখো, আমি বলেছিলাম না শেক্সপিয়ারের কমেডি ড্রামার শেষে একটা হ্যাপি এন্ডিং হবে। দেখো, সবাই সবাইকে পেয়ে গেল, নিজের মতন করে মনের মতো হয়ে গেল। আবার যাকে জোর করে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই রাজাও আবার তার রাজত্ব ফিরে পাচ্ছে। মানে সব কিছু কিন্তু এক জায়গায় এসে জড়ো হচ্ছে। ইটস আ পারফেক্ট হ্যাপি এন্ডিং এর পথে হাঁটছে এবং এন্ডিং হয়েও গেছে আমরা বলতে পারি। আর জাস্ট দুটো ছোট ছোট প্যারা আছে। কি বলা হয়েছে দেখো, দিস নিউজ as unexpected and as it was welcome came at a time to enliven the festivity and rejoicing of the two marriages. তাহলে এই খবরটা অত্যন্ত আনএক্সপেক্টেড ছিল, অর্থাৎ অপ্রত্যাশিত, ভাবাই যায়নি ডিউক ফ্রেডরিক এরকম কিছু করতে পারে, এবং তারা সকলে সেটা স্বাগত জানালো। এবং এই খবরটা এসেছিল একটা খুব সুন্দর মুহূর্তে, যখন দুটো বিবাহের শুভক্ষণ সবে সবে সম্পন্ন হয়েছিল, যখন তারা এটাকে সেলিব্রেট করছিল। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন। সিলিয়া তার কাজিন অর্থাৎ রোজালিনকে বাহবা জানালো যে সে তার ফরচুন ফিরে পেয়েছে। তাকে রোজালিন একদিন বলেছিল না যে যদি আমার সৌভাগ্য হতো আজ তোমাকে এই হারের বদলে আমি অন্য কিছু দিতাম। তাহলে সিলিয়া আজ তাকে সম্বর্ধনা জানাচ্ছে বা তাকে কি বলবো কনসোলেশন জানাচ্ছে যে যাক, তুমি তোমার রাজত্ব ফিরে পেলে, তুমি তোমার ভাগ্য ফিরে পেলে। তাহলে দেখো, সিলিয়া কিন্তু অলওয়েজ তার পাশে ছিল। which had happened to the Duke and wished her joy, এবং সিলিয়া রোজালিন্ডের ভালো চাইল। though she was now not the two cousin, যদিও এখন তারা শুধুমাত্র দুই বোন নয়, এখন কিন্তু তারা দুই বোনের বাইরেও সম্পর্ক আছে, যাকে আমরা বাংলায় বলি না যে দুই যা। বেশ, the Duke now had the opportunity to reward the true followers who had stayed with him in his adversity, and the earthly followers were pleased to return with him to the palace of their lawful due. এবার রাজা সুযোগ পেলেন যে সমস্ত সঙ্গী সাথীরা তার দুর্দিনেও অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতার দিনেও তার সঙ্গে ছিল, তাদেরকে পুরস্কৃত করার বা তাদেরকে সম্মানিত করার, এবং তারাও অর্থাৎ ফলোয়ার্সরাও সকলে এই লফুল ডিউক অর্থাৎ আমাদের ব্যানিশ ডিউক বা রোজালিন্ডের বাবার সাথে তাদের রাজত্বে পুনরায় ফিরে এলো। এবং আলটিমেটলি একটা হ্যাপি নয়, হ্যাপিয়েস্ট এন্ডিং হলো আমরা বলতে পারি, যেখানে দেখা যাচ্ছে সবাই যে যেটা চেয়েছিল সেটা পেল এবং সব কিছু যেন আগের মতোই সুন্দর সুখকরভাবে প্রতিষ্ঠিত হলো। তাহলে আলটিমেটলি এই গল্প আমাদের কি শেখালো, যে সত্যের জয় হয় এবং প্রেম যদি পবিত্র হয় তবে তার জয়ও নিশ্চয় হয়।